হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ সিরিজের আজ 13তম ক্লাস। এই 13তম ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্য, যেটা কিনা 1526 থেকে 1857 সাল পর্যন্ত বিস্তৃত ছিল, এটা নিয়ে ডিসকাস করব। তোমরা যদি লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি দেখো তাহলে দেখবে সেখানে মুঘল সাম্রাজ্য সম্পর্কে টোটাল 92খানা প্রশ্ন আছে। এই ভিডিওতে আমরা কন্টিনিউ 92খানা প্রশ্ন ডিসকাস করব। আশা করি সম্পূর্ণ ভিডিওয়ে তোমরা সঙ্গে থাকবে। যারা চ্যানেলে প্রথমবার এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তো চলো আজ আমাদের মূল ভিডিও শুরু করি। তো মুঘল সাম্রাজ্যের প্রথম প্রশ্ন হচ্ছে, কে মিয়ান কি মালহার রাগটি তৈরি করেছেন বলে মনে করা হয়? মিয়ান কি মালহার এই রাগটি তৈরি করেছেন কে? অপশন এ তানসেন, অপশন বি বৈজু বাওয়ারা, অপশন সি আমির খসরু, অপশন ডি স্বামী হরিদাস। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ তানসেন, যে কিনা মিয়ান কি মালহার এই রাগটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন, লাল কেল্লায় মুঘল দৃঢ়তা কমে আসে নির্মুক্ত কার পতনের সাথে? নিচে 4জন মুঘল সম্রাটের নাম দেওয়া আছে। কোন মুঘল সম্রাটের পতনের পরেই লাল কেল্লায় মুঘল দৃঢ়তা বা মুঘলের যে শক্ত বা শক্তি সেটা কমে আসতে শুরু করে? সেটা হচ্ছে অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি মোহাম্মদ শাহ, অপশন সি শাহ আলম, অপশন ডি বাহাদুর শাহ জাফর। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফরের পতনের পরে কিন্তু লাল কেল্লায় মুঘল দৃঢ়তা কমে আসে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, বিশ্ববিখ্যাত তখত ই তাউস, যেটি কিনা আমরা ময়ূর সিংহাসন নামে চিনি, সেটি নিচের কোন মুঘল রাজভবনে রাখা হয়েছিল? অপশন এ ফতেপুর সিক্রির দেওয়ানি খাস, অপশন বি আগ্রা ফোর্ট, অপশন সি দিল্লির লালকেল্লার রংমহলে এবং অপশন ডি দিল্লির লালকেল্লার দেওয়ানি আম ভবনে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দিল্লির লালকেল্লার দেওয়ানি আম ভবনে এই ময়ূর সিংহাসন বা তখত ই তাউস রাখা ছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বিখ্যাত কোহিনূর হীরেটি কোন খনি থেকে উৎপাদিত হয়েছিল? অপশন এ উড়িষ্যা, অপশন বি ছোটনাগপুর, অপশন সি বিজাপুর, অপশন ডি গোলকোন্ডা। 4 দিকের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোলকুন্ডা খনি থেকে এই কোহিনূর হীরাটি কিন্তু উৎপাদিত হয়েছিল। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন দেখে নেব। 5 নম্বর প্রশ্ন বলেছে, একজন বিখ্যাত জৈন পণ্ডিত যিনি আকবরের দ্বারা অত্যন্ত সম্মানিত হয়েছিলেন তিনি কে? অপশন এ হেমচন্দ্র, অপশন বি হরিবিজয়, অপশন সি বাস্তুপাল, অপশন ডি ভদ্রবাহু। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হরিবিজয়, যে কিনা একজন জৈন পণ্ডিত ছিলেন এবং আকবরের দ্বারা অত্যন্ত সম্মানিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়, নিচের কোনটি ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়? অপশন এ পঞ্চমহল, অপশন বি মতি মসজিদ, অপশন সি সেলিম চিস্তির সমাধি, অপশন ডি মরিয়ম প্রসাদ। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মতি মসজিদ, এটা কিন্তু ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, আকবরের দরবারে সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেনের আসল নাম কী ছিল? অপশন এ লাল কালাওয়ান্ত, অপশন বি বন্ধ বাহাদুর, অপশন সি রামতনু পান্ডে, অপশন ডি মার্কেন্ডেয় পান্ডে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রামতনু পান্ডে। তাহলে তানসেনের আসল নাম ছিল রামতনু পান্ডে। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বাবর কোথায় মারা যান? অপশন এ আগ্রা, অপশন বি কাবুল, অপশন সি লাহোর, অপশন ডি দিল্লি। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাবর আগ্রাতে মারা গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, তাজমহল সম্পর্কে নিম্নোক্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? ঠিক আছে, নিচে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে 3টি অপশন সঠিক হবে আর একটি অপশন ভুল হবে। তাহলে কোন অপশনটা ভুল বা ঠিক নয় সেটা আমাদের ঠিক করতে হবে। অপশানে এতে বলা হচ্ছে তাজমহল একটি মহৎ সমাধি। 2 নম্বরে বলছে এটি শাহজাহান নির্মাণ করেছিলেন। 3 নম্বর বলেছে এটি আগ্রা ফোর্টের বাইরে অবস্থিত। এই 3টেই কিন্তু
সঠিক, মানে এটি একটি সমাধি যেটা কিনা শাহজাহান নির্মাণ করেছিল, এটি আগ্রা ফোর্টের বাইরে অবস্থিত। 4 নম্বরে যেটা আছে, এটি নির্মাণকারী কারিগরদের নাম এতে খোদাই করা আছে, অর্থাৎ তাজমহল যারা নির্মাণ করেছিল তাদের নাম এটাতে নাকি খোদাই করা আছে, এটা ভুল কথা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 10 নম্বর প্রশ্ন দেখে নেব, পানিপথের প্রথম যুদ্ধ কোন দুই শাসকের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে? অপশন এ আকবর ও বাহলুল লোদির মধ্যে, অপশন বি বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, অপশন সি বৈরাম খান ও সিকান্দার লোদির মধ্যে, অপশন ডি শাহজাহান ও দৌলত খান লোদির মধ্যে। 10 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট 11 নম্বর প্রশ্ন, আইনি আকবরী রচয়িতাকে? অপশন এ আবুল ফজল, অপশন বি আব্দুস সামাদ, অপশন সি বৈরাম খান, অপশন ডি রাজা টোডরমল। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আবুল ফজল, যে কিনা আইনি আকবরী এই বইটি রচনা করেছিলেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা, আকবরের দিন-ই-ইলাহি সফল হয়নি তার কারণ কী ছিল? আকবরের দিন-ই-ইলাহি সফল হয়নি, যেটা কিনা সর্বধর্ম সমন্বয় একটা সংস্থা, দিন-ই-ইলাহি কেন সফল হয়নি? তার অপশনগুলো বলছে, আকবরের পর এটিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়নি, অর্থাৎ আকবরের পরে যারা সম্রাট হয়েছিলেন তারা এই দিন-ই-ইলাহিকে অতটা পৃষ্ঠপোষকতা করেনি। অপশন বিতে বলা হচ্ছে, মুসলমানরা অন্যান্য ধর্মীয় রীতি মেনে নেয়নি। সিতে বলেছে, এটি জনগণের কাছে যথাযথভাবে প্রজেক্ট করা হয়নি, মানে জনগণকে ঠিক করে এইটা সম্পর্কে বোঝানো হয়নি। আর 4 নম্বর ডিতে বলা হচ্ছে, উপরের সবগুলোই সঠিক। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলোই ঠিক। এ বি সিতে যে পয়েন্টগুলো দেওয়া আছে সবগুলো ঠিক। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, বাহাদুর শাহ কে ছিলেন? অপশন এতে বলছে লোদিদের শেষ শাসক, অপশন বিতে বলছে শেষ মুঘল শাসক, অপশন সিতে বলছে শেরশাহের উত্তরসূরি এবং অপশন ডিতে বলছে মারাঠা শাসক শিবাজির উত্তরসূরি। তাহলে 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শেষ মুঘল শাসক ছিলেন বাহাদুর শাহ। ওকে, নেক্সট ভালো করে মনে রাখবে এই প্রশ্নটা, যে বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল শাসক। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, নিচের মধ্যে কে নিরক্ষর ছিলেন? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি শাহজাহান, অপশন সি আকবর, অপশন ডি আওরঙ্গজেব। নিরক্ষর মানে ইলিটারেট কে ছিলেন? তাহলে 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আকবর, যে কিনা নিরক্ষর বা ইলিটারেট ছিলেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে, মুঘল আমলের প্রথম ভারতীয় হিন্দি পণ্ডিত কে ছিলেন? অপশন এ মালিক মোহাম্মদ জাইসি, অপশন বি আব্দুর রহিম, অপশন সি মোল্লা ওয়াজহি এবং অপশন ডি চাঁদ বরদাই। তাহলে 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ আব্দুর রহিম প্রথম ভারতীয় হিন্দি পণ্ডিত ছিলেন মুঘল আমলে। নেক্সট 16 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিচের কোন পদটি বা কোন শব্দটি মুঘলদের সাথে যুক্ত নয়? ঠিক আছে, মুঘলদের সাথে যুক্ত নয়। অপশন এ ড্যাম, অপশন বি জাইগির, অপশন সি জিতল, অপশন ডি মানসাব। তোমরা যদি আগের আমার ক্লাসগুলো ফলো করো তাহলে দিল্লি সুলতানি বংশে আমরা জিতাল শব্দটি পড়েছিলাম, যে দিল্লি সুলতানি বংশের সঙ্গে জিতাল শব্দটি রিলেটেড। তাহলে মুঘলদের সাথে কোনটা যুক্ত নয়? সেটা হচ্ছে জিতাল। জিতাল হচ্ছে সঠিক উত্তর, অপশন সি 16 দাগের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 17 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ যেটা কিনা 1526 সালে ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে হয়েছিল, তাতে বাবর কাকে পরাজিত করেছিল? এই প্রশ্নটা আমরা আগেই পড়েছি। তাহলে বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়েছিল, প্রথম পানিপথের যুদ্ধ। তাহলে বাবর কাকে হারিয়েছিল? অপশন সি 17 দাগের অপশন সি ইব্রাহিম লোদিকে তিনি পরাজিত করেছিলেন। 18 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, 1526 সালে ভারতের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? এটা অনেকবার হয়ে গেল। অপশন এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 19 দাগের প্রশ্ন, কার রাজত্বকালে মুঘল চিত্রকলার বিকাশ ঘটে? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি আওরঙ্গজেব। 19 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল চিত্রকলার বিকাশ ঘটেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নেব 20 নম্বরের প্রশ্ন, আকবরের রাজত্বকালে রাজস্ব ব্যবস্থা কার হাতে ছিল? আকবর তার রাজস্ব ব্যবস্থা কার হাতে দিয়েছিলেন? অপশন এ বৈরাম খান, অপশন বি মানসিং, অপশন সি বীরবল, অপশন ডি টোডরমল। 20 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি
টোডরমলদের হাতে কিন্তু আকবর তার রাজস্ব ব্যবস্থা সামলাতে দিয়েছিলেন। নেক্সট 21 দাগের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুটো তালিকা দেওয়া আছে। একটা তালিকায় কিছু ঘটনা দেওয়া আছে এবং 2 নম্বর তালিকায় তাদের সালগুলো দেওয়া আছে। এবার এই ঘটনাগুলির সঙ্গে সালগুলো মিলিয়ে আমার এই যে অপশান আছে সেই অপশান থেকে সঠিক উত্তরটি আমাকে বেছে নিতে হবে। বলছে দেখো, ঘটনাগুলির মধ্যে বলছে মালওয়া বিজয়, ইবাদতখানা বন্ধ, 3 নম্বরে বলছে ইলাহি যুগের পরিচিতি, আর 4 নম্বরে বলছে উড়িষ্যা বিজয়। তাহলে সালগুলো 1561, 1582, 1584, 1592। তাহলে এখানে সঠিক উত্তর হবে 21 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ মালওয়া বিজয় হয়েছিল 1561 সালে। তাহলে এর সঙ্গে 1। ইবাদতখানা বন্ধ করা হয়েছিল 1582 সালে, ইবাদতখানা 2। তারপর হচ্ছে ইলাহি যুগের পরিচিতি হয়েছিল 1584 সালে, অর্থাৎ ইলাহি যুগ হচ্ছে 3। এবং উড়িষ্যা বিজয় হয়েছিল 1592 সালে, অর্থাৎ উড়িষ্যা বিজয় 4। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 22 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। আবুল ফজলের মতে নিচের কোন মুঘল চিত্রশিল্পী বৈশিষ্ট্য অঙ্কনে চমৎকার ছিলেন, অর্থাৎ বৈশিষ্ট্য মানে ফিচার্স, ওকে, ফিচার্স অঙ্কনে চমৎকার ছিলেন। অপশান এ আব্দুস সামাদ, অপশান বি বেহজাদ, অপশান সি মীর সৈয়দ আলী, অপশান ডি বাসওয়ান। 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বাসওয়ান। ওকে, বাসওয়ান হচ্ছে একজন চিত্রশিল্পী যিনি কিনা বৈশিষ্ট্য অঙ্কনে চমৎকার ছিলেন আবুল ফজল সময়ের। ওকে, নেক্সট প্রশ্ন 23 দাগের প্রশ্ন হচ্ছে দারা শিখো শেষ পর্যন্ত ঔরঙ্গজেবের কাছে পরাজিত হন বা হেরে যান, সেটা কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? অপশান এ ধর্মট, অপশান বি সুমুগর, অপশান সি দেওরাই, অপশান ডি খানোয়া যুদ্ধ। তাহলে 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুমুগর যুদ্ধে দারা শিখো ঔরঙ্গজেবের কাছে পরাজিত হয়েছিল। নেক্সট 24 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কে আকবরের সমসাময়িক ছিলেন? অপশান এ রানী দুর্গাবতী, অপশান বি অহিল্যাবাই, অপশান সি মার্তণ্ড বর্মা, অপশান ডি সাউয়াই জয়সিং। তাহলে 24 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ রানী দুর্গাবতী, তিনি কিন্তু আকবরের সমসাময়িক ছিলেন। নেক্সট 25 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। তালিকা 1-এর সাথে তালিকা 2 ম্যাচ করতে বলছে এবং নিচে অপশান দেওয়া আছে, সেখান থেকে আমাদের চুজ করতে হবে। তালিকা 1-এ কিছু লেখকের নাম দেওয়া আছে এবং তালিকা 2-তে তাদের কাজ দেওয়া আছে। তালিকা 1-এ বলছে আবুল ফজল, বাদাউনি, নিজামুদ্দিন ও জাহাঙ্গীরের নাম দেওয়া আছে। আর তালিকা 2-তে মুন্তাখাব উদ তাওয়ারিক, 2-তে দেওয়া আছে তুজুক ই জাহাঙ্গীরি, 3-এ দেওয়া আছে আইনি আকবরী, 4-এ দেওয়া আছে তাবাকিত ই আকবরী। তাহলে কোন লেখক কি লিখেছে সেটা আমাদের চুজ করতে হবে। 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। ওকে, অর্থাৎ এর সঙ্গে যাবে 3, আবুল ফজলের সঙ্গে যাবে আইনি আকবরী। বি এর সঙ্গে হচ্ছে 1, অর্থাৎ বাদাউনির সঙ্গে যাবে মুন্তাখাব উদ তাওয়ারিক। সি এর সঙ্গে যাবে 4, অর্থাৎ নিজামুদ্দিনের সঙ্গে যাবে তাবাকিত ই আকবরী। আর ডি এর সঙ্গে যাবে 2, অর্থাৎ জাহাঙ্গীর সঙ্গে যাবে তুজুকি জাহাঙ্গীরি। তাহলে আবুল ফজলের সঙ্গে হচ্ছে আইনি আকবরী, বাদাউনির সঙ্গে যাবে হচ্ছে তোমার মুন্তাখাব উদ তাওয়ারিক, নিজামুদ্দিনের সঙ্গে তাবাকিত ই আকবরী, আর জাহাঙ্গীরের সঙ্গে হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি। এগুলো হচ্ছে লেখক, আর তাদের যে কার্যকলাপ বা তারা যে লিখেছেন সেগুলো হচ্ছে এইগুলো। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 26 দাগের প্রশ্ন। আকবরের শাসনামলে আমল গুজার নামে একজন কর্মকর্তার ভূমিকা ছিল, কি ভূমিকা ছিল? আমল গুজার নামে একজন কর্মকর্তার কি ভূমিকা ছিল আকবরের আমলে? অপশান এতে বলছে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকতো, অপশান বিতে বলছে ভূমি রাজস্বের মূল্যায়ন ও সংগ্রহ করা কাজ ছিল, অপশান সিতে বলছে সাম্রাজ্যের পরিবারের রক্ষক ছিলেন, অপশান ডিতে বলছে রাজকীয় কোষাগার বজায় রাখা। তাহলে 26 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ ভূমি রাজস্বের মূল্যায়ন ও সংগ্রহ করা আমল গুজারের কাজ ছিল আকবরের আমলে। নেক্সট 27 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। আগ্রার মতি মসজিদটি কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? অপশান এ হুমায়ুন, অপশান বি শাহজাহান, অপশান সি আওরঙ্গজেব, অপশান ডি দ্বিতীয় শাহ আলম। তাহলে আগ্রার মতি মসজিদটি কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? 27 সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ শাহজাহানের রাজত্বকালে আগ্রার মতি মসজিদটি নির্মিত হয়েছিল শাহজাহানের রাজত্বকালে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 28 নম্বর প্রশ্ন। আকবরের শাসনামলে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে
কোনটি মুঘল সাম্রাজ্যের সীমানার বাইরে ছিল? অপশন এ খানদেশ, অপশন বি কাবুল, অপশন সি বিজাপুর, অপশন ডি কাশ্মীর। তাহলে আকবরের শাসনামলে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি মুঘল সাম্রাজ্যের বাইরে ছিল? তাহলে 28 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিজাপুর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 29 দাগের প্রশ্ন। নিচের কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্য রাজ্যকে অর্থাৎ ডেকান কিংডমকে উৎখাত করার জন্য তার রাজত্বের একটি বড় অংশ ব্যয় করেছিলেন? কোন মুঘল সম্রাট এই ডেকান কিংডমকে উৎখাত করার জন্য তার রাজত্বের একটি বড় অংশ ব্যয় করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি আওরঙ্গজেব। 29 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আওরঙ্গজেব। তিনি কিন্তু এই ডেকান কিংডম উৎখাত করার জন্য নিজের রাজত্বের একটি বড় অংশ ব্যয় করেছিলেন। নেক্সট 30 দাগের প্রশ্ন হচ্ছে চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ গুজরাটের বাহাদুর শাহ এবং হুমায়ুনের মধ্যে, অপশন বি হুমায়ুন ও শের খানের মধ্যে, অপশন সি আকবর ও রানা প্রতাপের মধ্যে, অপশন ডি জাহাঙ্গীর ও রানা অমর সিংয়ের মধ্যে। তাহলে 30 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হুমায়ুন ও শের খানের মধ্যে কিন্তু এই চৌসার যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। কি বিবৃতি? একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট দেওয়া আছে এবং তার সম্পর্কে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে। কোন কোন স্টেটমেন্টটা ঠিক হবে সেটা আমাদের চুজ করতে হবে। বলছে জাহাঙ্গীরের শাসনামলে কান্দার পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি তার 4টি রিজন নিচে দেওয়া আছে। বলছে 1 নম্বরে বলছে মুঘল সেনাবাহিনীর অদক্ষতা ছিল, মানে অতটা দক্ষ ছিল না। 2 নম্বরে বলা হচ্ছে খুররামের সেই জায়গায় যেতে অস্বীকার করা। 3 নম্বরে বলছে একটি অভিযান সংগঠিত করতে এদের অসুবিধা হচ্ছিল। আর 4 নম্বরে বলা হচ্ছে আফগানিস্তানে তীব্র ঠান্ডা ছিল তখন। তাহলে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 2, 3 এবং 4 যে বিবৃতিগুলো দেওয়া আছে সেগুলো সঠিক। অর্থাৎ খুররামের সেই জায়গায় যেতে অস্বীকার করা, 3 নম্বর হচ্ছে একটি অভিযান সংগঠিত করতে অসুবিধা হওয়া, আর 4 নম্বর হচ্ছে আফগানিস্তানে তীব্র ঠান্ডা ছিল তখন। 32 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব তালিকা 1-এর সাথে তালিকা 2 ম্যাচ করতে হবে এবং নিচে অপশন থেকে আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তালিকা 1-এ কিছু নাম দেওয়া আছে এবং তালিকা 2-তে তাদের কাজ দেওয়া আছে, সেখান থেকে আমাদের মিলাতে হবে। তালিকা 1-এ আব্দুল হামিদ লাহোরি, আবুল ফজল বাদাউনি, নিজামুদ্দিন আহমেদের নাম দেওয়া আছে। আর কাজের মধ্যে আকবরনামা, মুন্তাখাব উত তাওয়ারিখ, তাবাকেত ই আকবরী ও বাদশাহনামা, এই 4টি কাজ আমাদের মিলাতে হবে। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ এর সঙ্গে হচ্ছে 4, অর্থাৎ আব্দুল হামিদ লাহোরির সঙ্গে যাবে হচ্ছে তোমার বাদশাহনামা। আব্দুল হামিদ লাহোরি বাদশাহনামা রচনা করেছেন। বি এর সঙ্গে যাবে 1, আবুল ফজলের সঙ্গে যাবে আকবরনামা। ওকে, তাহলে বাদশাহনামা রচনা করেছেন আব্দুল হামিদ লাহোরি, আকবরনামা রচনা করেছেন আবুল ফজল। সি এর সঙ্গে যাবে 2, অর্থাৎ বাদাউনির সঙ্গে যাবে মুন্তাখাব উত তাওয়ারিখ। তাহলে বাদাউনি মুন্তাখাব উত তাওয়ারিখ রচনা করেছিলেন। আর ডি এর সঙ্গে যাবে 3, অর্থাৎ নিজামুদ্দিন আহমেদের সঙ্গে যাবে তাবগেত ই আকবরী। তাহলে নিজামুদ্দিন আহমেদ তাবগেত ই আকবরী রচনা করেছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন দেখে নেব তুলসীদাস তার রামচরিত মানস রচনা করেছিলেন কার সময়ে? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি আওরঙ্গজেব, অপশন ডি বাহাদুর শাহ জাফর। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আকবরের সময় কিন্তু তুলসীদাস তার রামচরিত মানস রচনা করেছিলেন। ওকে, 33-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে সময় নাদির শাহ দিল্লি আক্রমণ করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? তাহলে নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? অপশন এ আহমদ শাহ, অপশন বি বাহাদুর শাহ, অপশন সি মোহাম্মদ শাহ, অপশন ডি শাহ আলম 2। তাহলে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ যখন দিল্লির মুঘল সম্রাট ছিলেন তখন নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্নে একটা বিবৃতি দেওয়া আছে এবং তার কারণ দেওয়া আছে এবং অপশনগুলো থেকে আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। বিবৃতিতে বলা হচ্ছে আওরঙ্গজেব বৃন্দাবনে মন্দির রক্ষণাবেক্ষণের জন্য জমি অনুদান দিয়েছিলেন। তার কারণ বলছে তার কারণ হলো যে মন্দিরগুলিকে তিনি রক্ষণাবেক্ষণের জন্য জমি অনুদান দিয়েছিলেন ওই মন্দিরের ট্রাস্টিরা ছিলেন তার প্রিয় দরবারি। এটা কি সঠিক কারণ? সেটা আমাকে দেখতে হবে। তাহলে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ
এ সত্য অর্থাৎ বিবৃতি যেটা দেওয়া আছে সেটা সত্য, আর মিথ্যা অর্থাৎ কারণ যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 36 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। ভারতীয় উপমহাদেশে বাবরের আগমনের ফলে কি হয়েছিল? 1 নম্বর বলছে উপমহাদেশে গান পাউডারের প্রচলন হয়েছিল। 2 নম্বরে বলছে অঞ্চলের স্থাপত্যে খিলান ও গাম্বুজের প্রবর্তন হয়েছিল। আর 3 নম্বরে বলছে এই অঞ্চলে তিমুরিদ রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল। এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এতে বলছে শুধুমাত্র 1, অপশন বিতে বলছে 1 এবং 2, অপশন সিতে বলছে 2 এবং 3 এবং অপশন ডিতে বলছে 3টি। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 37 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাহাদুর শাহ জাফরের কাছে মুঘল রাজবংশ যেমন ছিল তেমনি লোদি রাজবংশের কাছে কে ছিল? তাহলে মুঘল রাজবংশের কাছে যেমন বাহাদুর শাহ জাফর ছিল তেমনি লোদি রাজবংশের কাছে ছিল বাহুলল লোদি, দৌলত খাঁ লোদি, ইব্রাহিম লোদি ও সিকান্দার লোদি। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিকান্দার লোদি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 38 নম্বর প্রশ্ন। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? দেখো 1526 খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, তাই তো। তারপরে হয়েছিল খানোয়ার যুদ্ধ 27 সালে, তারপরে হয়েছিল চান্দির যুদ্ধ 28 সালে এবং গড়গড়া যুদ্ধ হয়েছিল 1529 সালে। তাহলে 1527 সালে যে খানোয়ার যুদ্ধ হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বাবর এবং রানা সাঙ্গের মধ্যে, অপশন বি ইব্রাহিম লোদি ও রানা সাঙ্গের মধ্যে, অপশন সি হুমায়ুন ও শের শাহের মধ্যে, অপশন ডি হুমায়ুন ও নুসরত শাহের মধ্যে। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাবর ও রানা সাঙ্গের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব 39 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সম্রাট আকবর ফতেপুর সিকরিতে নিচের কোন স্থাপনাটি নির্মাণ করেন? সম্রাট আকবর ফতেপুর সিকরিতে নিচের কোন স্থাপনাটি নির্মাণ করেন? অপশন এ মতিমহল, অপশন বি রংমহল, অপশন সি পঞ্চমহল, অপশন ডি হীরামহল। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পঞ্চমহল নির্মাণ করেছিলেন। সম্রাট আকবর ফতেপুর সিকরিতে পঞ্চমহল নির্মাণ করেছিলেন। 40 নম্বর প্রশ্ন বিবৃতি এবং কারণ দেওয়া আছে এবং সঠিক উত্তর আমাদের চুজ করতে হবে। বিবৃতিতে বলা হচ্ছে দৌলতাবাদ দুর্গটি 1631 সালে মুঘল বাহিনী ঘেরাও করে এবং তারপরে তাদের কাছে সেটা আত্মসমর্পণ করতে হয়েছিল। আর এর কারণ কি বলছে? মুঘল বাহিনীর দ্বারা দৌলতাবাদ দুর্গ অবরোধের সময় মালিক অম্বর তার সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বলছে এই যে বিবৃতি তার সঠিক রিজনকে এটা দেওয়া। তাহলে 40 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এ সত্য যে বিবৃতিটা দেওয়া আছে যে দৌলতাবাদ দুর্গ 1631 সালে মুঘল বাহিনী দখল করে নিয়েছিল, এটা সত্য, কিন্তু যে রিজনটা দেওয়া আছে সেটা মিথ্যা। নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে সবচেয়ে দীর্ঘ শাসন করেছিলেন? অপশন এ বাহাদুর শাহ, অপশন বি জাহানদার শাহ, অপশন সি ফারুক সিয়ার, অপশন ডি মোহাম্মদ শাহ। 41 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মোহাম্মদ শাহ, কিন্তু সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেছিলেন। নেক্সট 42 নম্বর প্রশ্ন হচ্ছে কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য দক্ষিণে তামিল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল? অপশন এ আকবর, অপশন বি আওরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঔরঙ্গজেব। ঠিক আছে, 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? ঔরঙ্গজেব। তার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য দক্ষিণে তামিল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছিল। নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখে নেব নিচের কোন বিবৃতিটি সঠিক? 4টি বিবৃতি দেওয়া আছে। বলছে হুমায়ুন কাশ্মীরকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিলেন। অপশন বিতে বলছে আকবর গুজরাটকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করেন। অপশন সিতে বলছে জাহাঙ্গীর মালওয়াকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করে এবং অপশন ডিতে বলছে শাহজাহান খান দেশকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিলেন। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ আকবর গুজরাটকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিলেন। বি অপশন সঠিক উত্তর। নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখে নেব মুঘল সাম্রাজ্যের সময় কোনটি বা কোন প্রদেশটি 1622 সালে হারিয়েছিল? 1638 সালে পুনরুদ্ধার করা হয়েছিল এবং অবশেষে 1649 সালে আবার হারিয়েছিল। মানে একবার হারালো, তারপরে পেলো, তারপর আবার হারালো। তাহলে কোন
জায়গাটা সম্পর্কে বলা হচ্ছে। অপশন এ আজমির, অপশন বি কাশ্মীর, অপশন সি বাংলা, অপশন ডি কান্দাহার। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কান্দাহার সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য লাস্ট মুঘল, দ্য ফল অফ এ ডাইনাস্টি দিল্লি 1857 বইটির লেখক কে? তাহলে 35 নম্বর প্রশ্নের অপশনগুলো হচ্ছে জন কার্কল্যান্ড, বি অপশানে বলা হচ্ছে উইলিয়াম ডালরিম্পল, সিতে বলা হচ্ছে টমাস উইলসন, ডিতে বলা হচ্ছে সাইমন ডিগবি। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি উইলিয়াম ডালরিম্পল হচ্ছে সঠিক উত্তর, উইলিয়াম ডালরিম্পল। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ফতেপুর সিক্রিতে কে ইবাদতখানা নির্মাণ করেছিলেন? ইবাদতখানা কে নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রিতে? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন। 47 নম্বর প্রশ্ন আকবরের আমলের আহুদিরা কি ছিল, অর্থাৎ আহুদিদের কাজ কি ছিল? অপশন এ গ্রাম পর্যায়ের ঋণ অর্থ ঋণদাতা, 2 নম্বরে বলছে গ্রাম রক্ষক, 3 নম্বরে বলছে দেওয়ানিতে কর্মরত ক্যাশিয়ার এবং ডিতে বলছে সেনাবাহিনীতে সৈনিক ছিল। তাহলে 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ আহুদিরা সেনাবাহিনীতে সৈনিক ছিলেন। নেক্সট 48 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের মধ্যে কে প্রথমবার রুপি মুদ্রা জারি করেছে? রুপি মুদ্রা জারি করেছিল কে? অপশন এতে মোহাম্মদ বিন তুগলক, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি শের শাহ সুরি, অপশন ডি আকবর। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শের শাহ সুরি রুপি মুদ্রার জারি করেছিলেন। নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন শাসক প্রথমে হজরত ই আলা এবং পরে সুলতান উপাধি ধারণ করেছিলেন? কোন শাসক প্রথমে হজরত ই আলা ও পরে সুলতান উপাধি ধারণ করেছিলেন? অপশন এ বাহুলাল লোদি, অপশন বি সিকান্দার লোদি, অপশন সি শের শাহ সুরি, অপশন ডি ইসলাম শাহ সুরি। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শের শাহ সুরি। শের শাহ সুরি কিন্তু তোমার রুপি মুদ্রাও জারি করেছিল এবং তিনি হজরত ই আলা পরে সুলতান উপাধি ধারণ করেন। নেক্সট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন মুঘল শাসনে মাদাত ই ম্যাস কি ইঙ্গিত করে? এই মাদাত ই ম্যাস দ্বারা কি বোঝানো হয় মুঘল আমলে? অপশন এ টোল ট্যাক্স, অপশন বি বিজ্ঞ ব্যক্তিদের রাজস্ব মুক্ত জমি দেওয়া, অপশন সি সেনাবাহিনীর ব্যক্তিদের পেনশন, অপশন ডি চাষ কর, ঠিক আছে, বা এগ্রিকালচারাল ট্যাক্স। তাহলে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিজ্ঞ ব্যক্তিদের রাজস্ব মুক্ত জমি দেওয়া। নেক্সট 51 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দস্তান ই আমির হামজা কে চিত্রিত করে? দস্তান ই আমির হামজা কে চিত্রিত করে? অপশন এ আব্দুস সামাদ, অপশন বি মনসুর, অপশন সি মীর সৈয়দ আলী, অপশন ডি আবুল হাসান। 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আব্দুস সামাদ, যে কিনা দস্তান ই আমির হামজা চিত্রিত করেছিলেন। 52 নম্বর প্রশ্ন দেখে নেব। মুঘল শাসনামলে মুহাদ্দিব ছিলেন। মুহাদ্দিব কারা ছিল মুঘল শাসনামলে? অপশন এ সামরিক অফিসার, অপশন বি পররাষ্ট্র বিষয়ক প্রধান, অপশন সি জনসাধারণের নৈতিকতার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অপশন ডি চিঠিপত্র বিভাগের অফিসার বা অফিস। সো 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জনসাধারণের নৈতিকতার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 53 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুমায়ুন প্রথম কবে চুনার দুর্গ আক্রমণ করেন? চুনার দুর্গ কবে প্রথম আক্রমণ করেন হুমায়ুন? অপশন এ 1531, অপশন বি 1532, অপশন সি 1533, অপশন ডি 1536। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 1532 খ্রিস্টাব্দে তিনি হুমায়ুন চুনার দুর্গ আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন 54 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আকবর বাংলা ও বিহারকে তার সাম্রাজ্যে একত্রীভূত করেছিল। বাংলা ও বিহারকে তার সাম্রাজ্যে একত্রীভূত করেছিল আকবর কত সালে? 1590, 1575, 1576, 1572। তাহলে 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1576 খ্রিস্টাব্দে আকবর বাংলা ও বিহারকে তার সাম্রাজ্যে একত্রীভূত করেছিল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্ন দেখে নেব। আগ্রায়
ইতিমাদ উদ দৌলার সমাধি নির্মিত হয়েছিল কার দ্বারা? আগ্রায় ইতিমাদ উদ দৌলার সমাধি নির্মিত হয়েছিল কার দ্বারা? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি নূরজাহান, অপশন ডি শাহজাহান। তাহলে 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি নূরজাহান দ্বারা। ঠিক আছে, নূরজাহান কিন্তু ইতিমাদ উদ দৌলার সমাধি নির্মাণ করেছিলেন। কোথায়? আগ্রায়। পরীক্ষায় এই প্রশ্ন এরকমভাবে ঘুরিয়ে আসে, ইতিমাদ উদ দৌলার সমাধি কোথায় আছে? সেখানে সঠিক উত্তর কী হবে? আগ্রা। 56 নম্বর প্রশ্ন হচ্ছে মুমতাজ মহলের আসল নাম কী ছিল? অপশন এ আরজুমান্দ বানু বেগম, অপশন বি লাডলি বেগম, অপশন সি মেহরুন্নিসা এবং অপশন ডি রওশন আরা। 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আরজুমান্দ বানু বেগম হচ্ছে মুমতাজ মহলের আসল নাম। নেক্সট প্রশ্ন 57 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, প্রথম ইংরেজ ব্যক্তি যিনি আকবরের দরবারে যান, কোন ইংরেজ ব্যক্তি প্রথম আকবরের দরবারে গিয়েছিলেন? অপশন এ রাল্ফ ফিচ, অপশন বি স্যার টমাস রো, অপশন সি জন হকিন্স, অপশন ডি পিটার মুন্ডি। 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাল্ফ ফিচ, যে কিনা প্রথম ইংরেজ ব্যক্তি যিনি আকবরের দরবারে গিয়েছিলেন। তাহলে 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। নেক্সট 58 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মুঘল ভারতে যাকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হতো। তাহলে মুঘল ভারতে কাকে জীবন্ত সাধু বা জিন্দা পীর বলা হতো? অপশন এ আকবর, অপশন বি আওরঙ্গজেব, অপশন সি শাহজাহান, অপশন ডি জাহাঙ্গীর। 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আওরঙ্গজেবকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হতো। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 59 নম্বর প্রশ্ন, আকবর কর্তৃক নির্মিত কোন ভবনটি বৌদ্ধ বিহারের নীতিমালার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? আকবর কর্তৃক নির্মিত কোন ভবনটি বৌদ্ধ বিহারের নীতিমালার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? অপশন এ পঞ্চমহল, অপশন বি দেওয়ানি খাস, অপশন সি যোধাবাই মহল, অপশন ডি বুলন্দ দরওয়াজা। তাহলে 59 বা 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ পঞ্চমহল, যেটা কিনা বৌদ্ধ বিহারের নীতিমালার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল আকবর দ্বারা। 60 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন মুঘল সম্রাট সুলাহি কুল নীতি চালু করেন? সুলাহি কুল এই নীতিটা কে চালু করেছিল? অপশন এ আকবর, অপশন বি নিজামুদ্দিন আউলিয়া, অপশন সি জৈনুল আবিদিন, অপশন ডি নাসিরুদ্দিন চিরাগ। 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আকবর, যে কিনা সুলাহি কুল নীতি চালু করেছিলেন। 61 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিচের মধ্যে কে লাল কিল্লা নির্মাণের কৃতিত্বের যোগ্য? এই লাল কিলা যে নির্মাণ করা হয়েছিল, এই লাল কিলা নির্মাণের কৃতিত্বের যোগ্য কাকে দেওয়া যেতে পারে? অপশন এ সিকান্দার লোদি, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শাহজাহান। ঠিক আছে, লাল কিল্লা নির্মাণের কৃতিত্বের দাবি কে রাখে? অপশন ডি শাহজাহান। নেক্সট প্রশ্ন দেখে নেব, 62 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কার শাসনামলে জাজিয়া যে কর ছিল সেই করটা পুনঃআরোপিত করা হয় বা পুনরায় চালু করা হয়? এই জাজিয়া কর কার শাসনামলে পুনরায় জারি করা হয়েছিল? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি হুমায়ুন। এই অপশনগুলো এই দুটো অপশন একটু উল্টোপাল্টা হয়ে গেছে, সিটা এখানে যাবে, ডিটা লাস্টে আসবে। তাহলে 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঔরঙ্গজেব। তাহলে 62 নম্বর প্রশ্ন, জাজিয়া কর কে পুনরারোপিত করেছিল? অপশন বি ঔরঙ্গজেব। নেক্সট প্রশ্ন দেখে নেব, 63 নম্বর প্রশ্ন, শের শাহের সমাধি কোথায় নির্মাণ করা হয়েছিল? শের শাহের সমাধি কোথায় আছে? অপশন এ সাসারাম, অপশন বি দিল্লি, অপশন সি কালিঞ্জার, অপশন ডি সোনারগাঁও। 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাসারাম। শের শাহের সমাধি কোথায় আছে? সাসারামে অবস্থিত। 64 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোন রাজপুতদের সাথে আকবর কর্তৃক প্রথম বৈবাহিক মৈত্রী প্রতিষ্ঠিত হয়েছিল? কোন রাজপুতদের সাথে আকবর কর্তৃক প্রথম বৈবাহিক মৈত্রী প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ বুন্দেলাস, অপশন বি কচ্ছবাহস, অপশন সি রাঠোর, অপশন ডি সিসোদিয়াস। 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ কচ্ছবাহস রাজপুতদের সাথে আকবরের প্রথম বৈবাহিক মৈত্রী প্রতিষ্ঠিত হয়েছিল। 65 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে যে দুটি রাজ্য জয় করেছিলেন, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে যে দুটি রাজ্য জয় করেছিলেন সেগুলি হলো অপশন এ আহমেদনগর
ও বিজাপুর, অপশন বি বিদর ও বিজাপুর, অপশন সি বিজাপুর ও গোলকুন্ডা, অপশন ডি গোলকুন্ডা ও আহমেদনগর। তাহলে 65 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিজাপুর ও গোলকুন্ডা। এই দুটি রাজ্য ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে দখল করেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 66 নম্বর প্রশ্ন, উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন দারাশিক বা দারাশিকো। তাহলে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন দারাশিকো, যার শিরোনাম ছিল এই দারাশিকো উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করে তার শিরোনাম কী দিয়েছিল? অপশন এ আল ফিওরিস্ট, অপশন বি কিতাবুল বায়ান, অপশন সি মিজাম উল বাহরাইন, অপশন ডি শের ই আকবর। তাহলে 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শের ই আকবর। ওকে, 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শের ই আকবর এই শিরোনাম দিয়েছিল উপনিষদগুলি ফার্সি ভাষার অনুবাদ। নেক্সট 67 নম্বর প্রশ্ন হচ্ছে, মুঘল সম্রাট যিনি সর্বাধিক সংখ্যক হিন্দু অফিসার নিয়োগ করেছিলেন, কোন মুঘল সম্রাট সর্বাধিক সংখ্যক হিন্দু অফিসার নিয়োগ করেছিলেন? অপশন এ হুমায়ুন, অপশন বি আকবর, অপশন সি শাহজাহান, অপশন ডি আওরঙ্গজেব। 67 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আওরঙ্গজেব, যে কিনা সর্বাধিক সংখ্যক হিন্দু অফিসার নিয়োগ করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 68 নম্বর প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে তার সম্রাট স্বামীর সমাধি নির্মাণ করেছিলেন? তার মানে নিচে 4 জন অপশন দেওয়া আছে, শাহ বেগম, হাজি বেগম, মমতাজ মহল বেগম আর নূরজাহান বেগম। এদের মধ্যে কে তার স্বামী মানে সম্রাট স্বামীর সমাধি নির্মাণ করেছিলেন? 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হাজি বেগম। অপশন বি হাজি বেগম হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব 69 নম্বর প্রশ্ন, মেওয়ারের শাসক যিনি 1527 সালে বাবরের দ্বারা খানোয়ার যুদ্ধে পরাজিত হন। মেওয়ারের শাসক যিনি 1527 সালে বাবরের দ্বারা খানোয়ার যুদ্ধে পরাজিত হন। আমরা একটু আগে দেখেছি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ, 27 সালে খানোয়ার যুদ্ধ, 28 সালে চান্দ্রির যুদ্ধ এবং 29 সালে গড়গড়া যুদ্ধ হয়েছিল। তো 1527 সালে যে খানোয়ার যুদ্ধ হয়েছিল তাতে মেওয়ারের শাসক যিনি 1527 সালে বাবর দ্বারা খানোয়ার যুদ্ধে পরাজিত হন তিনি কে? অপশন এ রানা প্রতাপ, অপশন বি মান সিং, অপশন সি সাওয়াই উদয় সিং, অপশন ডি রানা সঙ্গ। তাহলে 69 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ রানা সাঙ্গা, যিনি কিনা মেওয়ারের শাসক ছিলেন এবং 1527 সালে বাবরের দ্বারা খানোয়ার যুদ্ধে পরাজিত হয়েছিলেন। 70 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে, তালিকা 1-এর সাথে তালিকা 2 ম্যাচ করুন এবং নিচে অপশনগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তালিকা 1-এ সম্রাটদের নাম দেওয়া আছে এবং তালিকা 2-তে তাদের সমাধি দেওয়া আছে, অর্থাৎ কোন সম্রাটের সমাধি কোথায় অবস্থিত সেটা আমাদের চুজ করতে হবে। অপশন মানে তালিকা 1-এ বাবর, আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান দেওয়া আছে এবং তালিকা 2-তে লাহোর, আগ্রা, কাবুল ও সিকান্দারের নাম দেওয়া আছে, সিকান্দারের জায়গার নাম দেওয়া আছে। তাহলে তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 আমাদের ম্যাচ করতে হবে। 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এর সঙ্গে হচ্ছে 3, অর্থাৎ বাবরের সঙ্গে হচ্ছে কাবুল। তাহলে বাবরের সমাধি কোথায় আছে? কাবুলে আছে। এগুলো কিন্তু একটা এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে, বাবরের সমাধি কোথায় অবস্থিত। এখানে 4টে অপশন দেওয়া থাকবে, তাহলে সঠিক উত্তর হবে কাবুল। বি, অর্থাৎ আকবরের সমাধি কোথায় আছে? 4 নম্বরে, অর্থাৎ আকবরের হচ্ছে তোমার সিকান্দারাতে অবস্থিত। সিতে বলা হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? 1 নম্বরে, অর্থাৎ লাহোরে, জাহাঙ্গীরের সমাধি লাহোরে অবস্থিত। এবং ডিতে হচ্ছে শাহজাহান, শাহজাহানের সমাধি 2 নম্বরে, অর্থাৎ শাহজাহানের সমাধি আগ্রাতে অবস্থিত। ওকে, বাবরের সমাধি কাবুলে অবস্থিত, আকবরের সমাধি সিকান্দারায় অবস্থিত, জাহাঙ্গীরের সমাধি লাহোরে অবস্থিত এবং শাহজাহানের সমাধি আগ্রায় অবস্থিত। এটা ভালো করে মনে রাখবে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি হতে পারে। 71 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্রাট আওরঙ্গজেবের কন্যা নিচের কে ছিলেন? নিচে 4 জনের নাম দেওয়া আছে, কে ঔরঙ্গজেবের কন্যা ছিলেন? অপশন এতে বলছে জাহান আরা, অপশন বিতে বলছে রাউসান আরা, অপশন সিতে বলছে গহর আরা, অপশন ডিতে বলছে জেবুন নিসা। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জেবুন নিসা ছিল সম্রাট আওরঙ্গজেবের কন্যা। ওকে, নেক্সট প্রশ্ন 72 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মুঘল সম্রাট যিনি তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। তাহলে কোন মুঘল সম্রাট তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি বাবর, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি আওরঙ্গজেব। 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আওরঙ্গজেব
তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। নেক্সট 73 নম্বর প্রশ্ন হচ্ছে আকবরনামা কে লিখেছেন? অপশন এ আব্দুর রহিম খানখানা, অপশন বি ফাইজি, অপশন সি আব্দুল কাদির বাদাউনি এবং অপশন ডি আবুল ফাজল। এই আকবরনামা আর বাদশাহনামা আমরা আগেই পড়েছি। তাহলে 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আবুল ফজল আকবরনামা লিখেছিলেন। ওকে, আবুল ফজল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 74 নম্বর প্রশ্ন, মুঘল শাসনামলে তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল? মুঘল শাসনামলে তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল? অপশন এ রুপি, অপশন বি বাদ, অপশন সি ট্যাঙ্ক বা ট্যাঙ্কা, অপশন ডি শামসি। তাহলে 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন বি বাদ, তামার মুদ্রা বাদ নামে পরিচিত ছিল। 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 75 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মুঘল শাসনামলে জেলা কী নামে পরিচিত ছিল? জেলাকে কী নামে অভিহিত করা হতো? অপশন এ আহারা, অপশন বি বিষয়া, অপশন সি সুভা, অপশন ডি সরকার। 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সরকার। তাহলে মুঘল শাসনামলে জেলা সরকার নামে পরিচিত ছিল। 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখে নেব 76 নম্বর প্রশ্ন, ইতিহাসবিদ আবুল ফজল নিহত হন কার হাতে? ইতিহাসবিদ আবুল ফজল, একটু আগে আমরা আবুল ফজলের নাম বললাম যেখানে আকবরনামা রচনা করেছিল, তিনি কার হাতে নিহত হয়েছিলেন? অপশন এ হেমু, অপশন বি বৈরাম খান, অপশন সি উদয় সিং, অপশন ডি বীর সিংদেও বুন্দেলা। 76 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বীর সিংদেও বুন্দেলার হাতে আবুল ফজল নিহত হয়েছিলেন। 77 নম্বর প্রশ্ন হচ্ছে, মুঘল আমলের নির্মুক্ত যুদ্ধগুলিকে কালানুক্রমিকভাবে সাজান। দেখো, মুঘল আমলে এই 4টি যুদ্ধের কথা বলা হচ্ছে। এই 4টি যুদ্ধ কোন যুদ্ধটা আগে হয়েছিল, কোন যুদ্ধটা তারপরে হয়েছিল, সেটা আমাদের সাজাতে হবে। ঘরঘরার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চৌসার যুদ্ধ আর সামুগরের যুদ্ধ। আমি একটু আগে বলেছিলাম 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ, তারপরে 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ। ঠিক আছে, পানিপথের যুদ্ধ 1526, 1527 সালে খানোয়ারের যুদ্ধ হয়েছিল, আর ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 সালে। তাহলে অবশ্যই খানোয়ার যুদ্ধ 2টা আগে আসবে এবং ঘরঘরার যুদ্ধ অর্থাৎ 1টা পরে যাবে। 2 আগে 1 পরে, এখানে দেখো 2 আগে 1 পরে কোনটা আছে? 2 আগে 1 পরে। ওকে, 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ওকে, তাহলে প্রথমে হয়েছিল তোমার 2 মানে খানোয়ার যুদ্ধ, তারপরে 1 ঘরঘরার যুদ্ধ, তারপরে 3 চৌসার যুদ্ধ, তারপরে হয়েছিল 4 সামুগরের যুদ্ধ। ওকে, সামুগরের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? ঔরঙ্গজেব আর দারা শিখের মধ্যে কিন্তু সামুগরের যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 78 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং কারণ দেওয়া আছে এবং কারণটা কি বিবৃতির সঠিক ব্যাখ্যা, সেটা আমাদের এই অপশানগুলো থেকে চুজ করতে হবে। বিবৃতি দেওয়া আছে মুঘল আমলে মানসাবদারি প্রথা বিদ্যমান ছিল। এটা তো ঠিক কথা, আকবরের সময় মানসাবদারি প্রথা ছিল। এবং কারণ বলছে মানসাবদারদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল। এটা কি সঠিক ব্যাখ্যা? তাহলে 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য, কিন্তু যে আর বা কারণটা দেওয়া আছে সেটা এ বা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 79 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বলছে তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 ম্যাচ করতে হবে। আবার সেই সমাধি দিয়েছে। অপশন এতে কিছু মুঘল শাসকের নাম দেওয়া আছে অপশন মানে তালিকা 1-এ, এবং তালিকা 2-তে তাদের সমাধি দেওয়া আছে। দেখো, আমরা আগেই পড়েছি বাবর, হুমায়ুন, আকবর আর জাহাঙ্গীর। সো কার সমাধি কোথায় অবস্থিত সেটা আমরা দেখে নেব। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বাবরের সমাধি কোথায় ছিল? কাবুলে ছিল। ওকে, বি হচ্ছে 2 অর্থাৎ হুমায়ুনও ছিল দিল্লিতে। সি হচ্ছে 3 অর্থাৎ আকবরের হচ্ছে সিকান্দারাতে, এবং ডি জাহাঙ্গীরের হচ্ছে লাহোরে। ওকে, ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 80 নম্বর প্রশ্ন। 80 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দিল্লির কোন ঐতিহাসিক নিদর্শনটি পারস্য এবং ভারতীয় স্থাপত্যশৈলীর সংশ্লেষণ? অর্থাৎ কোন নিদর্শনটি পারস্য এবং ভারতীয় স্থাপত্যশৈলীর সংশ্লেষণ? অপশন এ কুতুব মিনার, অপশন বি লোধির সমাধি, অপশন সি হুমায়ুনের সমাধি, অপশন ডি লালকেল্লা। 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হুমায়ুনের সমাধি, পারস্য ও ভারতীয় স্থাপত্যশৈলীর সংশ্লেষণ। 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি।
নেক্সট প্রশ্ন 81 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। আওরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে ধর্মাত যুদ্ধে যোধপুরের শাসক যশবন্ত সিংকে পরাজিত করেন। ধর্মাত যুদ্ধে 1658 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব যশবন্ত সিংকে পরাজিত করেন। যশবন্ত সিং যোধপুরের শাসক ছিলেন। ধর্মাত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি উত্তরপ্রদেশ। দেখো 81 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি যোধপুর, অপশন বি মধ্যপ্রদেশ। 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 82 নম্বর প্রশ্ন, কে গুণরাজ খান উপাধিতে ভূষিত হন? গুণরাজ খান উপাধি কাকে দেওয়া হয়েছিল? অপশন এ বিপ্রদাস পিপিলাই, অপশন বি মালাধার বসু, অপশন সি কবি জয়দেব, অপশন ডি শ্রী চৈতন্য। তাহলে 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মালাধার বসু, যে কিনা গুণরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন। ওকে, নেক্সট 83 নম্বর প্রশ্ন হচ্ছে আওরঙ্গজেবের হাতে নিহত শিখ গুরু কে ছিলেন? অর্থাৎ আওরঙ্গজেবের হাতে কোন শিখ গুরু মারা গিয়েছিলেন? অপশন এ রামদাস, অপশন বি তেগ বাহাদুর, অপশন সি অর্জুন দেব, অপশন ডি গোবিন্দ সিং। 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ তেগ বাহাদুর আওরঙ্গজেবের হাতে মারা গিয়েছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 84 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দুদের উপর থেকে জাজিয়া প্রত্যাহারকারী মুঘল সম্রাট কে ছিলেন? হিন্দুদের উপর থেকে জাজিয়া কর উঠিয়ে দিয়েছিলেন কোন মুঘল সম্রাট? অপশন, আমরা এর আগে একটা প্রশ্ন পড়েছিলাম যে কোন মুঘল সম্রাট জাজিয়া কর পুনরায় আরোপিত করেছিল। তো এবার বলছে হিন্দুদের উপর থেকে জাজিয়া কর প্রত্যাহারকারী প্রথম কোন মুঘল সম্রাট ছিলেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আকবর হিন্দুদের উপর থেকে জাজিয়া কর তুলে নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন 85 নম্বর প্রশ্ন, কাবুলিয়ত পাট্টা কে প্রবর্তন করেন? কাবুলিয়ত পাট্টা কে প্রবর্তন করেছিলেন? অপশন এ শেরশাহ, অপশন বি শিবাজি, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি আওরঙ্গজেব। 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ শেরশাহ, যে কিনা কাবুলিয়ত পাট্টা প্রবর্তন করেছিলেন। নেক্সট 86 নম্বর প্রশ্ন হচ্ছে হুমায়ুন নামা কে লিখেছেন? হুমায়ুন নামা লিখেছেন অপশন এ আবুল ফজল, অপশন বি ফায়েজি, অপশন সি বাদাউনি, অপশন ডি গুলবদন বেগম। হুমায়ুন নামা লিখেছিলেন 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গুলবদন বেগম, যে কিনা হুমায়ুন নামা লিখেছিলেন। ওকে, অপশন ডি গুলবদন বেগম হচ্ছে হুমায়ুন নামার লেখক। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 1540 খ্রিস্টাব্দে শেরশাহের হাতে কৌনজে কে পরাজিত হন? 1540 খ্রিস্টাব্দে শেরশাহের হাতে কে পরাজিত হয়েছিল? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি জাহাঙ্গীর। 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন। ঠিক আছে, হুমায়ুন পরাজিত হয়েছিল শেরশাহের হাতে 1540 খ্রিস্টাব্দে কৌনজে। নেক্সট প্রশ্ন 88 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন অংশটিকে মুঘল আমলে বাবুল মক্কা বা মক্কার দরজা বলা হয়? নিচের কোন অংশটিকে মুঘল আমলে বাবুল মক্কা বা মক্কার দরজা বলা হতো? অপশন এ কালিকট, অপশন বি ব্রোচ, অপশন সি ক্যাম্বে, অপশন ডি সুরাট। 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সুরাটকে বাবুল মক্কা বা মক্কার দরজা বলা হতো। তাহলে 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 89 বা 89 নম্বর প্রশ্ন, 89 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতিতে বলা হচ্ছে খানুয়ার যুদ্ধ অবশ্যই পানিপথের প্রথম যুদ্ধের চেয়ে বেশি সিদ্ধান্তমূলক ও তাৎপর্যপূর্ণ ছিল। এর কারণ হিসেবে বলছে রাজপুত নায়ক রানা সাঙ্গা অবশ্যই ইব্রাহিম লোদির চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন। এর জন্যই নাকি খানুয়ার যুদ্ধ পানিপথের যুদ্ধের চাইতে বেশি সিদ্ধান্তমূলক ও তাৎপর্যপূর্ণ ছিল। এটা কি ঠিক? তাহলে আমাদের অপশনগুলো থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। বলছে এ এবং আর অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয় সত্য এবং যে কারণটা দেওয়া আছে সেটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন দেখে নেব। 90 নম্বর প্রশ্ন, বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণকারীদের মধ্যে অন্যতম ছিলেন আলম খাঁ, তাই তো? বাবরকে ভারতে আনার জন্য কার ভূমিকা সবচেয়ে বড় ছিল? সে হচ্ছে আলম খাঁ। তাহলে আলম খাঁ কে ছিলেন? আমাদের অপশনগুলো থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। অপশন এতে বলছে ইব্রাহিম লোদির একজন চাচা বা কাকা ছিলেন যাকে দুর্ব্যবহার করা হয়েছিল এবং দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। অপশন বিতে বলছে দিলওয়ার খানের পিতা যার প্রতি ইব্রাহিম লোদি নিষ্ঠুর আচরণ করেছিলেন। অপশন সিতে বলছে ইব্রাহিম লোদির একজন চাচাতো ভাই যিনি অশোভন আচরণ করেছিলেন এবং দেশ থেকে
বহিষ্কৃত হন। আর ডিতে বলা হচ্ছে পাঞ্জাব প্রদেশের একজন উচ্চপদস্থ আধিকারিক যিনি ইব্রাহিম লোদির তার গোত্রের প্রতি আচরণে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। তাহলে 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইব্রাহিম লোদির একজন কাকা ছিলেন যাকে দুর্ব্যবহার করা হয়েছিল এবং দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এই প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু আলম খাঁ বাবরকে ভারতে আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। 91 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ধর্মার যুদ্ধ হয়েছিল। দেখো একটু আগে আমরা পড়েছিলাম যে ধর্মার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং ধর্মার যুদ্ধ কোথায় অবস্থিত। আমরা দেখেছিলাম ধর্মাত যে জায়গাটা সেটা মধ্যপ্রদেশে অবস্থিত। সো ধর্মযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদ, অপশন বি বাবর ও আফগানদের মধ্যে হয়েছিল, অপশন সি আওরঙ্গজেব ও দারা সিংহের মধ্যে হয়েছিল, অপশন ডি আহমেদ শাহ দুরানি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। তাহলে 91 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আওরঙ্গজেব ও দারা সিংহের মধ্যে ধর্মার যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 92 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন অফ মুঘল পিরিয়ড। ভারতের ইতিহাসে আব্দুল হামিদ লাহোরি কে ছিলেন? অপশন এ, আব্দুল হামিদ লাহোরি সম্পর্কে বলা হচ্ছে আকবরের শাসনামলে একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন। অপশন বি, শাহজাহানের রাজত্বকালের একজন সরকারি ইতিহাসবিদ ছিলেন। অপশন সি, ঔরঙ্গজেবের একজন গুরুত্বপূর্ণ সম্ভ্রান্ত এবং আস্থাভাজন ছিলেন। অপশন ডি, মোহাম্মদ শাহের শাসনামলে একজন কালানুক্রমিক কবি ছিলেন। সো 92 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শাহজাহানের রাজত্বকালের একজন সরকারি ইতিহাসবিদ ছিলেন আব্দুল হামিদ লাহোরি। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, শাহজাহানের রাজত্বকালের একজন সরকারি ইতিহাসবিদ। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর পিডিএফের লাস্টে কিন্তু এই সমস্ত অ্যান্সার কি দেওয়া আছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়ে থাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। এতে আমার ভিডিও বানানোর বা তোমাদের জন্য এরকম ভিডিও বানানোর আরও বেশি অনুপ্রেরণা পেয়ে থাকি। সো ধন্যবাদ বন্ধুরা।